ইল্লু পিঙ্কু এরা একটি পরিকল্পনা হাতে নিয়ে নেমেছে, সেটা হচ্ছে বিএনপিকে ধ্বংস করা এবং আলটিমেটলি খেলাফতি শাসন কায়েমের জন্য পথ সুগম করা। বাংলাদেশে যদি খেলাফতি শাসন কায়েম হয় বা বাংলাদেশের খেলাফতির জোশ যদি বাড়ে, তাহলে সেই ক্ষেত্রে ভারতে উগ্রবাদী বিজেপি, আরএসএস ওরাও শক্তিশালী হতে পারে। সুতরাং উইন উইন সিচুয়েশন। তারা আলটিমেটলি সেই পরিকল্পনাতে এগুচ্ছে। এরা তাদের দোসর হিসেবে সবচেয়ে প্রথম সামনে যাকে রেখেছে তা হচ্ছে জামাতকে। দেখবেন এখন ইল্লু জামাতের বিরুদ্ধে কথা বলছে, কিন্তু এটা টেম্পোরারি। ইল্লু যদি সত্যি জামাতের পক্ষের হতো, তাহলে ইল্লু কোনো অবস্থাতেই পিঙ্কুর পক্ষে কোনো সাফাই গাইতো না। দেখবেন যে সবসময় পিঙ্কুর নতুন চ্যানেল ফেসবুক, এটা আপনারা সবাই যুক্ত হন, পিঙ্কুদার নতুন ইউটিউব চ্যানেল, এটা আপনারা যুক্ত হন, এসবের স্ট্যাটাস ইল্লু দিয়ে যাচ্ছে। তা সে যদি ইল্লু যদি আসলেই জামাত বিরোধী হতো, তাহলে জামাত প্রেমী, জামাতের খলিফা এই পিঙ্কুর পক্ষে সে কথা বলতো না, এবং সেটা পিঙ্কুর ভক্তরা পছন্দ করতো না। তাই এটা হচ্ছে লোক দেখানো, যে ইল্লুর জামাত বিরোধী অবস্থায় হচ্ছে লোক দেখানো। তাদের আলটিমেট টার্গেট হচ্ছে ওই যে বললাম, খেলাফতিদেরকে একসাথে করা। এর জন্য বিএনপির বিরুদ্ধে তারা যে পদক্ষেপ নিয়েছে তা হচ্ছে বিএনপির নেতাদেরকে এক এক করে তাদেরকে বিএনপি থেকে বিচ্ছিন্ন করা। বিএনপি থেকে বিচ্ছিন্ন করতে হলে তাদেরকে যা করতে হবে, বিএনপির ভিতরে নেতাদের লাগিয়ে দিতে হবে। বিএনপি রেজিমেন্টেড দল না। তাই বিএনপির কোনো একটি নেতাকে যদি ইমেজ ধ্বংস করা যায়, তাহলে আরেকজন নেতা হয়তো বা তার স্থান দখল করতে চাইতে পারে। তাই বিএনপি নেতাদের ভিতরে অন্তর্কলহ বাড়বে, বিএনপি দুর্বল হবে। বিএনপির নেতাদের ভিতরে কাদের ভিতরে কার সাথে কার সমস্যা আছে, এগুলো তারা বের করা শুরু করেছে। দেখবে কিছুদিন পরে নেতাদের বিরুদ্ধে নেতাদের লাগানো শুরু করবে। ওই নেতা ওই নেতার সম্বন্ধে কি বলেছে, ওই নেতা ওই নেতার সম্বন্ধে কি জানে, এইসব তারা বের করা শুরু করবে। তারা জানে পুরো বিএনপি দলের বিরুদ্ধে লাগা যাবে না, পুরো বিএনপি দলের বিরুদ্ধে লাগলে সমস্যা। তাই তাদের টার্গেট হচ্ছে যে বিএনপির নেতাদের একজনের সঙ্গে আরেকজন লাগানো, একটা একটা করে ইমেজ ধ্বংস করা। কিন্তু তারা হচ্ছে রেজিমেন্টের দলের মুখপাত্র। দেখবেন কখনো জামাতের বিরুদ্ধে পিঙ্কু বলবে না, আর যদি পিঙ্কু কখনো বলে, দেখবেন ইল্লু আবার জামাতের পক্ষে কথা বলবে। এভাবে তারা চেক অ্যান্ড ব্যালেন্স করে। আর যেহেতু এই সকল জামাত, হিজবুতি, তারপরে চরমনা, এগুলো সব হচ্ছে রেজিমেন্টেড, তাই এই শিবির এগুলো সব রেজিমেন্টেড। এবং যদি ওদের শীর্ষস্থানের নেতা ইমেজ কোনো কারণে বাড়ি খায়, তাতে কোনো আসবে যাবে না, কারণ পিছন থেকে আরেকজন দাঁড়িয়ে যাবে। এবং যখন বিএনপি আরও দুর্বল হবে, বিএনপির ভিতরে অন্তর্কলহ বাড়বে, তখন ওরা দেখাবে যে ওরা কত ডিসিপ্লিন। তখন দেখবেন যে ওরা সব একসাথে হয়ে যাবে, তারা ঐক্যের দিকে এগোবে। এই মোল্লারা তখন ঐক্যের কথা বলবে, ডিসিপ্লিনের কথা বলবে, চরিত্রের কথা বলবে। আর ওদের সবচেয়ে ভালো বিষয় হচ্ছে কি জানেন, ওরা সবসময় চুমাচুমি দিয়ে থাকে। দেখবেন ওরা কোনো কথা বলবে না, শফিকুর রহমান খুব একটা কথা বলবে না, বললেও এমন সব কথা বলবে আপনি অবাক হয়ে যাবেন। স্বাধীনতার পক্ষে যে দুদিন পরে স্লোগান দিবে না, উই ডোন্ট নো। কোনো হিন্দুকে তারা তাদের প্রধান দলের বানিয়ে দিবে কিনা, সেটা দেখলে অবাক হব না। সর্বশেষে একটি ভিন্ন বিষয় দিয়ে শেষ করি, সেটা হচ্ছে একটা ছোটবেলার স্মৃতিটা তারেককে ঘিরে। তারেক মানে তারেক রহমান, আপনারা যাকে বলেন, ওর নাম হচ্ছে আসলে তারেকুর রহমান। তারেক আমার সাথে ক্লাস 9-10 আমরা একসাথে পড়েছি বিএফ শাইন স্কুলে। ও রেসিডেন্সিয়াল বিএফ শাইন স্কুল এভাবে অন অফ করে পড়াশোনা করেছে, এবং শেষ পর্যন্ত মেট্রিক পরীক্ষাটা সে শাইন স্কুল থেকে দেয়নি, যদিও ক্লাস 9-10 আমাদের সাথে পড়েছে। শুধু একসাথে নয়, এক সেকশনে। যখন বিএফ শাইন স্কুলে একই ক্লাসে, মনে করেন ক্লাস 9, ক্লাস 10-এ বিভিন্ন সেকশন থাকতো, কিন্তু আমরা তারেক আর আমি একই সেকশনে পড়েছি ক্লাস 9 এবং 10। এবং শুধু একই সেকশনে, আমার পাশের সিটে বসতো তারেক, কারণ তারেকের হাইট আর আমার হাইট সেম। এবং তখন আমাদের এই এয়ারফোর্স স্কুলে হাইট অনুসারে ক্লাসের সিট অ্যারেঞ্জমেন্টটা হতো। শাইন স্কুলে তখন সব স্টারদের পোলাপান, বড় লোকদের পোলাপান, বিখ্যাত মানুষদের পোলাপান ওই সময় পড়তো। ঢাকার তখন টপ স্কুলের ভিতর শাইন স্কুল। আমার সেকশনে ছিল নায়কা রাজ্জাকের দ্বিতীয় ছেলে বাপ্পি এখন কানাডায় আছে, এবং বাপ্পির
বোন, 1 বছর বড় বোন শম্পা মারা গেছে। শম্পার এখন নেই আমাদের মাঝে। আরও পড়তো টেলিস আমাদের মেয়ে সোহেলা সামাদ, পড়তো এসে খালেকের ছেলে ফারুক, এবং আরও অন্যান্য বন্ধুদের নাম মনে আছে, অনেকের নাম মনে আছে, কামাল, কামরুল আমাদের পিছনে বেঞ্চে বসতো, এবং কামরুল তারেকের সঙ্গে ওর প্রেসিডেন্টের সেই গাড়িতে আসতো, কারণ কামরুলের দুলাভাই এবং সামরিক কর্মকর্তা ছিলেন বলে ওনার বাসা আর প্রেসিডেন্ট জিয়া রহমানের বাসা খুব কাছাকাছি, ওয়াকিং ডিস্টেন্সে ছিল। একসাথে তারা স্কুল থেকে আসতো, তারেক ওকে পিক আপ করে নিয়ে আসতো। যাই হোক, আমাদের শাহিন স্কুল ছিল অত্যন্ত স্ট্রিক্ট ডিসিপ্লিনের ব্যাপারে, ভেরি ভেরি স্ট্রিক্ট। সেদিন আমার মনে আছে, এবং প্রায় আমাদের ভাইস প্রিন্সিপাল ওয়াজিউল্লাহ স্যার সে প্রায় টহল দিতেন আমাদের ক্লাসরুমগুলো, বিভিন্ন ক্লাসরুম টহল দিতেন। হি ওয়াজ ভেরি স্ট্রিক্ট ম্যান। হাতে উনি ওই কঞ্চি নিয়ে ঘুরতেন আর কি, সাপান করে বাড়ি দিতেন যদি কারো শার্ট ঠিক মতো ইন না হতো, চুল ঠিক মতো কাট না হতো, এইসব কারণে যদি টাইডি আপ না থাকতো। এবং প্রত্যেকটা ক্লাসে উনি হঠাৎ ঢুকতেন। আর আমরা এয়ারফোর্স স্কুল, আমরা ক্লাস সিট অ্যাটেনশন যদি ক্যাপ্টেন বলতো, ঠাস করে আমরা পায়ে বাড়ি দিতাম। আমি ক্লাস 9-এ আমি ক্লাস ক্যাপ্টেন ছিলাম, তারেকও কিছুদিন ছিল। যাই হোক, ঢুকলো হঠাৎ করে ওয়াজিউল্লাহ স্যার, ঢুকে সবাই দাঁড়ালাম, আমরা সবার শার্ট টাট চুলের কাটিং সব চেক করা হচ্ছে। যার একটু 19-20 সাপাং করে ওয়াজিউল্লাহ স্যার মার দিত। কোহিনুর ম্যাডাম ছিলেন আমাদের ক্লাস টিচার। যাই হোক, তাদেরকে নিশ্চয় মনে আছে, এই ভিডিও দেখলে তাদেরকে নিশ্চয় সেদিনের কথা মনে হবে। তো উনি তারেকের সামনে এসে বেতটা হাতে তুলেছেন, মারবেন। তবে বললেন যে, তুমি তো প্রেসিডেন্ট সাহেবের ছেলে, তোমার শার্ট একটু ডিসকালার্ড, একটু ফেড, এবং সেটা ঠিক মতো ফিট হয়নি তোমার। হোয়াই? খুব রেগে গিয়ে রাগ মতো, তুমি তো প্রেসিডেন্ট সাহেবের ছেলে, তুমি হোয়াই আর ইউ নট ওয়ারিং দ্য রাইট কলার? তখন খুব বিব্রত বোধ করে আমার পাশেই দাঁড়ানো তারেক, প্রায় ছলছল চোখে তারেক বলেছিল যে, স্যার এটা আব্বার শার্ট, আব্বা অল্টার করে দিয়েছেন আমাকে। জিয়া রহমান ওয়াজ সাচ অ্যান অনেস্ট ম্যান। এখনো দিন আর্মি অফিসার অনেক কিছু পায়, ল্যান্ড প্রপার্টি পায়, অনেক সুযোগ সুবিধা পায়, অনেকে আবার 2 নম্বরই পয়সা অনেকে কামাই করে, কিন্তু তখন আর্মিদের কোনো সুযোগ ছিল না। জিয়া রহমান আর প্রেসিডেন্ট হওয়ার পরে উনি খুবই অনেস্ট মানুষ ছিলেন, যেই অল্প বেতন পেতেন ওটা দিয়ে সংসার চালাতেন। তারেকের বাসায় যে কবার গিয়েছি, নুনতা বিস্কিট দিয়ে খেয়েছি, চা দিয়ে খেয়েছি। আমরা মনে করতাম প্রেসিডেন্টের বাসায় গেলে কত জানি আলিশান কি খাওয়াই। আমার মনে আছে খালেদা জিয়া, তখন আমরা খালামা বলতাম, যদি পরবর্তীতে উনি আমার ফুফি শাশুড়ি হয়েছিলেন। তো বারান্দায় বসে থাকতে দেখতাম খালেদা জিয়া দূরে, তারেকের রুমটা একটু দূরে ছিল, এবং কোকে মাঝে মাঝে দেখতাম খালেদা জিয়া চারপাশে ঘোরাঘুরি করছে। শেখ হাসিনা কি না চেষ্টা করেছে, কিন্তু জিয়া রহমান সম্বন্ধে একটি ডিসঅনেস্টির প্রমাণ বের করতে পারেনি। যখন বঙ্গবন্ধুর হত্যার পর কুয়োর পর কু হচ্ছিল, জিয়া রহমানকে যখন অন্তরীণ করা হয়েছিল, জিয়া রহমান একটা কথাই বলেছিলেন, আমার পেনশনটা অন্তত তোমরা চালু করো। এই অনেস্ট ম্যান ছিলেন জিয়া রহমান। সেই জিয়া রহমানের আদর্শ যদি তারেক ঠিক মতো অনুসরণ করতে পারে, হি ক্যান বিকাম এ ভেরি গুড লিডার। এবং আমরা সবাই, আমার বন্ধুরা যারা আছে, সবাই তাকে কোঅপারেট করব। হি ডিজার্ভস টু বি ওয়ার্দি অফ হিজ ফাদার। দেখা যাক, এটা দোয়া করি আমরা সবাই। আর খালেদা জিয়াকে বের করে দিয়েছিল সেই বাসা থেকে শেখ হাসিনা। খালেদা জিয়ার কিচ্ছু ছিল না, যখন জিয়া রহমান মারা গেছে কিচ্ছু ছিল না, একটা মাথা গোজার ঠাইও ছিল না। আপনারা ফজলুল্লাহ হানির সাথে খালেদা জিয়ার সেই সাক্ষাৎকার নিশ্চয়ই দেখেছেন। তারেক পাশে ছিল, কোকো পাশে ছিল, এবং তারেক বলেছিল এই শার্টটা আব্বার। দেখেছেন না? ইউটিউবে পাবেন। কিন্তু আমি সেটা সাক্ষী, আমার কারোর কাছে শুনতে হবে না, আপনার কাছ থেকে শুনতে হবে না, কোনো বিএনপি নেতার কাছ থেকে শুনতে হবে না। জিয়া রহমানের অনেস্টির গল্প। জিয়া রহমান ওয়াজ অ্যান অনেস্ট ম্যান, এবং সেই বাসা থেকে শেখ হাসিনা খালেদা জিয়াকে বের করেছে, এবং এখন নিজের দেশেই সে থাকতে পারে নাই। এটাই উপরওয়ালার বিচার, দের আন্ধের নেই। এই নেতার
প্রশংসা করবো না, এই নেতার দল করবো না তো কোন দল করবো রে ভাই?